আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আসিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ দলের পরের মিশন পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা। অনেকে আমার এই কথা শুনে হয়তো কিছুটা হলেও ভেঙচি কাটতে পারেন, কিন্তু বাংলাদেশ যেভাবে ডমিনেটিং ক্রিকেট খেলেছে, প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে 10 উইকেটে পাকিস্তানকে হারিয়েছে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথমবার টেস্ট উইন রেজিস্টার করেছে পাকিস্তানের এগেনস্টে, সেটা পাকিস্তানের মাটিতে। এবং একই সাথে দল যেভাবে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে কম্প্যাক্ট পারফরমেন্স শো করেছে, সেটাই পরের টেস্টে এই ধরনের আত্মবিশ্বাসী হওয়াটা আমার কাছে মনে হয় খুব বেশি অমূলক না। সেই ম্যাচের আগে, অর্থাৎ পরের টেস্টের আগে সবচেয়ে বেশি আলোচনায় আগের টেস্টের পারফরমেন্স ছাপিয়ে সাকিব আল হাসান আপনারা জানেন যে সবশেষ টেস্টে তিনি ব্যাট হাতে খুব একটা উজ্জ্বল ছিলেন না, কিন্তু বল হাতে স্পেশালি সেকেন্ড ইনিংসে, বাংলাদেশের বোলিং ইনিংসের কথা বলছি, সেখানটায় কিন্তু পাকিস্তানের টপ অর্ডার বলেন এবং তাদের ব্যাটিং স্তম্ভ ঘুরিয়ে দিতে একটা বিগ রোল প্লে করেছেন, ক্লিনিক্যাল রোল প্লে করেছেন। সেই সাকিব হত্যা মামলার আসামি, মামলা হয়েছে 28 নম্বর আসামি, 156 জনের মধ্যে 28 নম্বরে তার নামটা রয়েছে। আদাবর থানায় যে মামলা হয়েছে, এরপরে দলে থাকবেন কিনা সেই সংশয় কিন্তু কেটে গেছে। গেল রাতে মোটামুটি আমি আপনাদেরকে কনফার্ম করেছি যে সাকিব আল হাসান সেকেন্ড টেস্টের স্কোয়াডে থাকছেন। স্কোয়াডে যদি তিনি থাকেন, তিনি দলেও থাকবেন। এবং নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন অফ দ্য টেস্ট সাইড, অল 3 ফরম্যাটসেরই আসলে তিনি ক্যাপ্টেন, তিনি কিন্তু এনশিওর করেছেন যে সাকিব আল হাসান যেই পারফরমেন্সটা প্রথম টেস্টে করেছে, পরের টেস্টে তার কাছ থেকে আমরা আরো বেশি প্রত্যাশা করি। তার মানে সাকিবের 11-এ থাকা নিয়ে কোনো ধরনের সংশয় নেই। সংশয় যেটা ছিল সেটা হচ্ছে যে আমি বলার পরেও আসলে বাংলাদেশ দল এবং সাকিব আল হাসানের অবস্থানটা কি, একটু আপনাদেরকে এক্সক্লুসিভলি কিছু তথ্য এখন শেয়ার করছি। নাম্বার 1, ইসলামাবাদে বাংলাদেশ দলের সাথে অনুশীলনে সাকিব আল হাসান ভালোভাবেই আছেন এবং ছিলেন। অর্থাৎ সেকেন্ড টেস্টের যে প্রিপারেশন শুরু হয়েছে, সেই প্রিপারেশনের বিগ পার্ট সাকিব আল হাসান, এবং সেটা কন্টিনিউয়াসলি শুরু হয়ে গেছে আজকে থেকে। গুরুত্বপূর্ণ পয়েন্ট টু বি নোটেড। সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে সাকিব আল হাসানকে জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালি যে সে দ্বিতীয় টেস্টের দলে থাকছে। অর্থাৎ সাকিব আল হাসানের মধ্যে যে সংশয় ছিল যে সাকিব শেষ পর্যন্ত থাকবেন কি থাকবেন না, আইনি কিছু জটিলতা ছিল, কিছু জনমত গড়ে উঠেছে, বড় একটা অংশ জনমত গড়ে উঠেছে ইনফ্যাক্ট সাকিব আল হাসানের রিসেন্ট পাস্ট কিছু কর্মকাণ্ডের কারণে, যে তাকে আসলে দলে রাখা উচিত না। এবং এরকম একটা লিগ্যাল নোটিশ পাওয়ার পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন একজন অপরাধীকে, অনেকে এভাবে বলার চেষ্টা করেছে, দলে রাখবে। সো সেই জিনিসগুলো যেটাই হোক না কেন, দিন শেষে যেই মামলায় আসলে সাকিব আল হাসান জড়িয়ে গেছেন, জড়ানো হয়েছে, কেউ কেউ বলছেন ক্রিকেটারদের একটা বড় অংশ, মুশফিকুর রহিম, মুমিনুল হক থেকে শুরু করে নুরুল হাসান সোহান, যেটা একটা মিথ্যা মামলা। সো রিগার্ডিং অল দিস ইস্যু সাকিব আল হাসান কিন্তু ফ্রন্ট ফুটেই রয়েছেন, কারণ মামলাটা যেহেতু তুলনামূলকভাবে বিশ্বাসযোগ্য না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের আইনি পরামর্শক যারা রয়েছেন তাদের সাথে কথা বলে সাকিব আল হাসানকে এই ভাইবসটা দিয়ে দিয়েছেন যে সাকিব আল হাসান পরের ম্যাচে থাকছেন, অন্য কোনো কিছু নেই, তার ভাবার দরকার নেই। যদি লিগ্যাল কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স দরকার হয়, সেটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের পক্ষ থেকে দেবে। তার মানে ইস্যু দাঁড়ালো দুইটা, একটা হচ্ছে সাকিব আল হাসান অনুশীলন শুরু করেছেন, দ্বিতীয় যেটা সাকিব আল হাসানকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। এবং চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু ভাই, আমাদের প্রিয় লিপু ভাই, তিনিও দলের সাথে রয়েছেন। সো ওখানটা আসলে কোনো মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং এর সুযোগ নেই যে সাকিব দলে থাকছেন কি থাকছেন না। প্রধান নির্বাচকই আসলে সাকিব আল হাসানকে কনফার্ম করে দিয়েছেন। ইনফ্যাক্ট আমি যতটুকু ঢাকা থেকে খবরটা পেয়েছি, লিপু ভাই আমাকে বলেন নাই বা আমিও যোগাযোগ করিনি তার সাথে, তবে ঢাকা থেকে এটা আমাকে কনফার্ম করা হয়েছে যে প্রধান নির্বাচকের মাধ্যমে সাকিবকে জানানো হয়েছে এগুলো নিয়ে যেন না ভাবে, তিনি যেন খেলায় মনোনিবেশ করেন। থার্ড পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এখন পর্যন্ত সেই লিগ্যাল নোটিশটা পেয়েছে কিনা। গত 3 দিন থেকে আলোচনা শুনছি, ঢাকার কোর্টেই আসলে কি বলবো, কোর্ট থেকেই আসলে লিগ্যাল নোটিশ হচ্ছে আপনার সাকিবের এগেনস্টে যেটা জারি করা হয়েছে, এবং মামলাও হয়েছে ঢাকা শহরে। মজার ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাইট নাও, যখন আমি এই ভিডিওটা করছি, লিগ্যাল নোটিশ পায় নাই। অর্থাৎ যেই আইনজীবী সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে এনে তদন্তের মুখোমুখি করবার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন, সেই নোটিশটা এখন পর্যন্ত ক্রিকেট বোর্ড পায় নাই। সো ক্রিকেট বোর্ড যদি না পায়, ক্রিকেট বোর্ডে কোনো অ্যাকশন নেওয়ার সুযোগ নেই। এবং ক্রিকেট বোর্ড কেন পেলো না, এটাও কিন্তু আমার কাছে একটা খুব ইন্টারেস্টিং পার্ট মনে হচ্ছে, কারণ ক্রিকেট বোর্ড ইচ্ছাকৃত পায় নাই বা ভুল তথ্য দিচ্ছে, এটার কোনো সুযোগ নেই ভাই, একদমই না। ক্রিকেট বোর্ড যেটা ফেয়ার তথ্য সেটাই প্রোভাইড করেছে, অন্তত আমি আমার সোর্স থেকে এটা কনফার্ম। ইস্যু যেটা, সেটা হচ্ছে যিনি লিগ্যাল নোটিশ সার্ভ করেছেন, দ্য টাইম অ্যাকচুয়ালি তিনি যখন সার্ভ করেন তখনকার এবং তার পরবর্তী সময় কিন্তু প্রেক্ষাপট অনেক বদলে গেছে। যেমন কয়েকটা প্রেক্ষাপটের কথা আমি আপনাদেরকে বলি। নাম্বার 1, বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে 10 উইকেটে জিতেছে। সাকিব আল হাসান সেকেন্ড ইনিংসে 3 উইকেট নিয়েছেন, গুরুত্বপূর্ণ উইকেটগুলো নিয়েছেন, দারুণ ফিল্ডিং করেছেন। তিনি রিজওয়ানের ফাইজলামি ফাতরামির কারণে বল থ্রু করে মেরেছিলেন, কিপার সেটা ধরেছে, এই কারণে তাকে জরিমানা করা হয়েছে। মানে অল দ্য অ্যাকশনস ডান বাই সাকিব আল হাসান দ্যাট টাইম, মনে হয়েছিল যে তিনি অনেক ফিলান্থ্রপিক হয়ে কাজগুলো করছেন, অনেক বেশি দেশপ্রেমিক হয়ে বাংলাদেশের জন্য নিংড়ে দেওয়ার চেষ্টা মনে হচ্ছিল কি এটা আসলে হয়েছে। সো এই সাকিব আল হাসানকে নিয়ে, রাওয়ালপিন্ডি টেস্ট জেতার আগের সাকিব আল হাসানকে নিয়ে যে ধরনের পারসেপশন ছিল, সেটা একটু হলেও পরিবর্তিত হয়েছে।
পাবলিক ওপিনিয়ন তার পক্ষে গেছে অনেকটা। পয়েন্ট নাম্বার 2, ক্রিকেটাররা আগে কেউ সোচ্চার ছিলেন না। তামিম ইকবাল বিহাইন্ড দ্য সিন কাজ করছেন, অন্য ক্রিকেটাররা যারা বাইরে রয়েছেন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, সরাসরি মিথ্যা মামলা তারা বলছেন। বাংলাদেশ জাতীয় দলে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা সরাসরি বলছেন যে এই মামলাটা মিথ্যা। এটা আমার কথা না, তাদের কথা। সো এই সিনটাও তখন বা সিনারিওটাও তখন ছিল না। সো আইনি নোটিশ পাঠানোর পরে এই জায়গাগুলো ডেভেলপ করেছে। যেহেতু আইনি নোটিশ পাঠানোর পরে এই জায়গাগুলো ডেভেলপ করেছে, ওই নোটিশটা পৌঁছানোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বা যিনি বা যারা আসলে যুক্ত তারা কিছুটা হলেও দ্বিধান্বিত হয়েছে। কারণ আইনি নোটিশ এর আগেও আমি পেয়েছিলাম, কাজী মোহাম্মদ সালাউদ্দিন, তিনি তার এগেনস্টে আমি আসলে সোচ্চার সবসময় ছিলাম, আবারও হব সামনে, শিওর থাকেন। ফুটবল ফেডারেশনে তিনি উল্টাপাল্টা অনেক কাজ কারবার করছেন, বাংলাদেশের ফুটবলকে ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে কাজী মোহাম্মদ সালাউদ্দিন একটা বড় রোল প্লে করেছেন। এই ভয়েসটা হয়তো তিনি রেখে দিবেন ভবিষ্যতে আমাকে মামলায় জড়ানোর জন্য, সেটা যাই হোক। তো তখন আমাকে পাঠানো হয়েছিল এবং সেই লিগাল নোটিশটা যেভাবে পাঠানো হয়েছিল মামলা দায়ের করার জন্য, প্রথমে একটা ডাকযোগে পাঠানো হয়েছে, তারপর সরাসরি আমার পার্টিকুলার অফিস যেখানটায় আমি কাজ করতাম সেখানটায় পাঠানো হয়েছে, এরপর আরো একবার পাঠানো হচ্ছে। কিভাবে জানো? মানে টোটাল 3 বার আমি একই চিঠি পেয়েছি। সো ইন পার্সন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নোটিশ পাঠানোর সুযোগ ছিল, সেটাও পাঠানো হয় নাই। ডাকযোগে পাঠালো, এতদিন চলে যাওয়ার কথা, কারণ 3 দিন হয়ে গেছে, গতকালকে অফ থাকলেও মাঝখানে আরো 2 দিন ছিল, কোনোটাই হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড লিগ্যাল নোটিশ পায়নি। আমার কাছে মনে হয় এটাও আসলে কিছুটা হলেও সিনারিওটাকে চেঞ্জ হয়ে যাবার কারণে একটা পরিবর্তিত অবস্থান হতেও পারে। যে পয়েন্টটা আলোচনা করা খুব বেশি দরকার সেটা হচ্ছে বাংলাদেশ দলের টেস্ট স্কোয়াড যেটা, সেই দলে সাকিব আল হাসান থাকছেন, এটা নিয়ে যেমন কোনো ডাউট নেই। একই সাথে সাকিব আল হাসানের জন্য কিন্তু এটা অলমোস্ট আমরা লাস্ট চান্স বলতে পারি। কেন বলতে পারি? কারণ এই টেস্টের পরে কিন্তু আপাতত খেলা নেই, পরের মাসে ভারতের বিপক্ষে খেলা, এবং তখন পদ্মা, মেঘনা এবং তিস্তা ব্যারেজ দিয়ে অনেক পানি গড়িয়ে যাবে। আসলে পরিবর্তিত সিচুয়েশনে কি হয় সেটাও দেখার বিষয়। আরেকটা জায়গা নিয়ে আমার খুব ডাউট রয়েছে, যে ডিসকাশনটা কেউ করেন নাই। আপনারা সবাই জানেন যে এমপিদের জন্য যে কূটনৈতিক পাসপোর্ট তৈরি করা হয়েছিল বা অনুমোদিত ছিল, যারা এটা ক্যারি করতেন, সেই পাসপোর্টসগুলো হচ্ছে বাতিল করা হয়েছে। এখন সাকিব আল হাসান যদি বাই এনি চান্স সেই পাসপোর্ট ক্যারি করে পাকিস্তানে যেয়ে থাকেন, তাহলে তিনি পরবর্তীতে আমেরিকায় হোক কিংবা অন্য কোথাও হোক ব্যাক করবেন কিভাবে? এটা আমার একটা প্রশ্ন জেগেছে, আমার এই প্রশ্নটা জেগেছে। যেহেতু এই পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে, এখন তিনি পাকিস্তানে স্টে করছেন এই পর্যন্ত ঠিক আছে, বাট পাকিস্তান থেকে বের হবার ক্ষেত্রে ইফ সাকিব আল হাসান ইজ ক্যারিং হিজ ডিপ্লোমেট পাসপোর্ট, যেটা তিনি এমপি ছিলেন সেই কারণে তার জন্য আসলে অ্যালাউ করা হয়েছিল, তাহলে সাকিব আল হাসান পাকিস্তান থেকে বের হবেন কিভাবে? হয়তো তিনি নাও সেটা ক্যারি করতে পারেন, অথবা সাকিব আল হাসানের জন্য সেই পাসপোর্ট তিনি ইস্যু করাননি, অনেক কিছুই হতে পারে, আমি কনফার্ম না ব্যাপারটা। কিন্তু যদি এমনটা হয়ে থাকে, এটা কিন্তু ভাববার বিষয়। সো বাংলাদেশ ক্রিকেটে যাই হচ্ছে না কেন, পরের টেস্টের পরেও আসলে অনেক ডিসকাশন থাকবে রাদার সাকিব আল হাসান এবং বাংলাদেশের পারফরমেন্সের বাইরে। কারণ সাকিব আল হাসান এরপর বাংলাদেশে আসবেন নাকি আমেরিকায় যাবেন, সেটাও কিন্তু বার্নিং ইস্যু। শুভকামনা টিম টাইগার্সের জন্য, সবাই ভালো থাকবেন।